যে আপনি জানেন যে আমরা ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণের অধিক বন্দী হ্যান্ডেল করছি, মানে যে কারণে আমাদের আবাসন একটা বড় সমস্যা। যদি এমন কোনো প্রভিশনস থাকতো যেখানে আমরা আসলে তাদেরকে একদম আলাদা করে রাখতে পারতাম, বাট কারাগারে আমাদের যে বর্তমানে যে অবস্থা তাতে আসলে একদম অ্যাবসলিউটলি সেগ্রিগেট করে কাউকে রাখা যাচ্ছে না। হয়তোবা সে ওই ওয়ার্ড অথবা সেই বিল্ডিংয়ে থাকার কারণে কোনো না কোনোভাবে সংশ্লিষ্টতা এসেছে। তো হয়তোবা আমাদের কিছু দুর্বলতা ছিল ম্যানেজমেন্টে, যে কারণে হয়তোবা তারা নিবিড়ভাবে মেলামেশার কারণে হয়তো তারা এই সুযোগটা পেয়েছে। বাট আমরা বর্তমানে আপনাকে একটা ইস্যু করতে চাই যে এরকম যারা এরকম সিরিয়াস টাইপের কেউ যদি বন্দী থাকে তাদেরকে কিন্তু আমরা নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রেখেছি, তাদেরকে একটা সেপারেট জোনে রাখার ব্যবস্থা করেছি। স্পেশালাইজ জোন প্রতিটা কারাগারে আছেন এবং আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি তারা যাতে অন্য কারো সংস্পর্শে না আসে। তো অতীতে হয়তোবা আমরা এটা পারিনি বলে হয়তো মনোযোগ দিতে পারিনি, বাট আপনাদেরকে একটু বলতে পারি এখন কিন্তু আমাদের বন্দি ব্যবস্থাপনা অনেক স্মার্ট, অনেক ডাটা নির্ভর। আমাদের এখানে একজন এডিশনাল আইজি এখন কিন্তু বন্দি ব্যবস্থাপনাটা পুরোপুরি দেখছেন। উনি কিন্তু প্রতিনিয়ত এই ডাটাগুলো নিয়ে স্টাডি করছেন, যেখানেই সমস্যা হচ্ছে, যেখানে পাচ্ছি সেখানে কিন্তু আমরা পরিবর্তন করছি, কঠোরতা বাড়াচ্ছি। সো এই সব মিলিয়ে আমি বিশ্বাস করি যে ওদের ভবিষ্যতে আমরা হয়তো একটা বেটার রেজাল্ট দেখতে পাবো, বাট হয়তো অতীতে আমাদের দুর্বলতা ছিল। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, মানে এই অভিযোগগুলো নিয়ে আমরা কিন্তু ডিল করছি। এবং আমার মনে আছে আমি যখন প্রথম আপনাদের সামনে মুখোমুখি হয়েছিলাম আমি এন্ডোর্স করেছিলাম যে উইল আইডেন্টিফাই, আমি বলবো না যে এটা হচ্ছে না এবং এটাকে আমি অস্বীকারও করব না, আমি এগুলোকে আইডেন্টিফাই করে এগুলোকে রেকটিফাই করার চেষ্টা করব। আপনি যদি খাবারের কথা বলেন, আমরা আসলে নিবিড়ভাবে এগুলো মনিটর করছি। বর্তমানে আমি আমার জানার মতে প্রায় 60টার মতো কারাগার ইতিমধ্যে ভিজিট করেছি। বন্দীদের সাথে আলাদা একান্তভাবে কথা বলার চেষ্টা করেছি, শুধুমাত্র জেল সুপার জেলার উপস্থিতি না, আলাদাভাবে যখন ভিজিট করি। তো আসলে খাবার পরিমাণ নিয়ে এই মুহূর্তে আমি কোনো কমপ্লেইন পাইনি আমার দৃষ্টিতে, এবং আমি বিভিন্নভাবে তদন্ত করেছি বিভিন্নভাবে। রেজার আমার খাবার নষ্ট হয়, চালের যে পরিমাণ বরাদ্দ আছে এটা যদি পুরোপুরি দিই আমাদের নষ্ট হয়। রেজার আমরা ডাইভার্ট করার জন্য অলরেডি চাল কিছু কমিয়ে অন্য জায়গায় নেওয়ার জন্য সরকারের কাছে আমরা প্রস্তাবনা নিয়েছি, বিকজ এই চাল যখন চাপ দিচ্ছি পুরোপুরি রান্না হচ্ছে তখন অনেক নষ্ট হয়ে যাচ্ছে, খেতে পারছে না। একইভাবে খাবারের অন্যান্য যে আইটেমগুলো আছে, আমার বেসিক ফুড যদি বলি, আমাদের সকালে রুটি, সবজি, মাছ এবং যে তরকারিগুলো, এগুলো আমার দৃষ্টিতে শুধুমাত্র প্রোটিন ছাড়া বাকিটা সাফিসিয়েন্ট, এবং আমি কোথাও কমপ্লেইন পাইনি। আমি সত্যিকার অর্থে এই সরকারি স্থাপনা এখন একটা কমপ্লেইন বন্ধুরা করে স্বাদ কম হয়। এটা আসলে আপনারা জানেন আমরা বন্দীদের দিয়ে রান্না করাই, এখন অনেক সময় দেখা যায় এক্সপার্টিজের অভাবে হয়তো বা কিছুটা প্রবলেম হয়, এই জায়গায় কিন্তু আমরা মশলা বাড়ানোর প্রক্রিয়া নিয়েছি। সো আশা করছি যে এই কমপ্লেইনটা ধীরে ধীরে কমে আসবে। অতীতে অনেকে বললো, এখন কিন্তু আপনি দেখেন যে আগে বলতো যে সারাক্ষণ শুধু বাইরে থেকে খাওয়া, বাসা থেকে খাবার, এখন আপনি পুরো বাংলাদেশ জেলের চিত্র যদি দেখেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দুই একটা ব্যতিক্রম, এবং যদি কেউ যদি ইন্ডিভিজুয়ালি ভায়োলেট করে বাইরে থেকে কিন্তু খাবার আর যাচ্ছে না, রান্না করা খাবার কিন্তু যাচ্ছে না। তার মানে আমার 80,000 90,000 বন্দী সার্ভাইভ করছে। তো মানে খাবার যদি প্রপার এবং অ্যাপ্রোপ্রিয়েট না হতো, খেতে না পারতো, তাহলে তো হ্যাঁ কিছু জায়গা আছে যারা যেন আপনার লাইফস্টাইলের সাথে যারা সামর্থ্যবান আছেন হয়তো বা তাদের কাছে মনে হয় যে না এটা ইনফেরিয়ার, বাট বাকি একটা মেজরিটি কিন্তু দে আর স্যাটিসফাইড। সো যে তাদের জন্য বিকল্প ব্যবস্থাপনা আছে, যেমন আমাদের যে ক্যান্টিন ফ্যাসিলিটিস আছে, তারা কিন্তু উইশ করলে ওইখান থেকে লিমিটেড পরিমাণে বিভিন্ন রকমের খাবার খায়। এই নিয়েও কিন্তু আপনি অভিযোগটা বলেন না ক্যান্টিনের দাম বেশি রাখে, এটা অ্যাড করে রাখেন। জি, সো এটাও কিন্তু আমরা কঠিনভাবে আমি বলবো যে আমরা আপনি যদি একটু চেকব্যাক করে রাখেন আমাদের সেন্ট্রাল টিমের মাধ্যমে আমরা প্রাইসগুলো মনিটর করি, যেখানে হ্যাঁ পাইনি যে তা না, যেখানে অব্যবস্থাপনা পেয়েছি অতিরিক্ত দাম ওখানে কিন্তু সাথে সাথে ইন্টারভেন করেছি। ইভেন মাঝে মধ্যে কিছু কারাগারে আমি কিন্তু নিজস্ব আমাদের হেডকোয়ার্টারের টিম পাঠিয়ে কিন্তু আমরা ওদেরকে তদারকি করে ওখানে সেট করে দিয়ে এসেছি। সো ইন্টারভেনশনটা জারি আছে, বাট দিস ইজ বাংলাদেশ। সো একদম যে পুরোপুরি আমি 100% শতভাগ নিশ্চিত হয়েছে তা বলতে পারি না, এই প্রবণতা কমে এসছে, যে কারণে স্বচ্ছতা বাড়ানোর জন্য ভিতরের দামের মূল্য বন্দীদের যে দামে এটা কিন্তু বাইরে টাঙানোর জন্য আদেশ দিয়েছে, এবং প্রতিটা কারাগারে কিন্তু আপনি দেখবেন বড় করে যে ভিতরে কি দামে রাখা হচ্ছে এটা দেওয়া আছে। সো কেউ যদি চেক করতে চায় তাহলে কিন্তু আপনি কিন্তু চেক করতে পারবেন, এবং বন্দী যে বাইরে যাচ্ছে তাকে ভেরিফাই করতে পারবেন। এর পাশাপাশি আমরা আরো করার জন্য যেটা করেছি যে এই ক্যাশলেস সিস্টেমটা, এটা কিন্তু অ্যাবসলিউটলি ট্রান্সপারেন্ট, তার RFID তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সে টাকা ড্র করছে, সে কিনছে, সো ইট ইজ রেকর্ডেড, কেউ বলতে পারবে না যে অতিরিক্ত। সো এটা আস্তে আস্তে হয়তো আমাদের প্রবলেমটা সলভ করবে, আস্তে আস্তে রেপ্লিকেট করবো। মুন্সিগঞ্জ অলরেডি সাফল্যজনকভাবে হচ্ছে, এটা নেক্সট আমাদের ঢাকা সেন্ট্রাল জেলে আমরা পরিকল্পনা করছি ডিপ্লয় করবো। এটা আসলে একটু সময় সাপেক্ষ এবং কস্ট বিষয় আছে, বা সরকারের কিন্তু কোনো অতিরিক্ত অর্থ ছাড়াই আমরা এটা করছি। আমরা একটা পাবলিক পার্টনারশিপের মাধ্যমে এটা করছি, এবং আমরা ইট ইজ ওয়ার্কিং ফাইন আমাদের স্বল্পমাত্র মূল্যে। আপনার কারোর কি আপনি মাদকের ব্যাপারে বললেন,
আমরা আপনাকে ইতিমধ্যে বলেছি উই আর নট অ্যাকসেপ্টিং এনিথিং, বাট আসলে আমরা তো সমাজের বাইরে না, সো বাইরে এত বেশি মাদকসেবী লোক আছে এবং তাদের জন্য কিন্তু আমরা বিশেষ ব্যবস্থাপনা করছি। কারাগারে চলে আসছে প্রায় 2000-এর কাছে, 20,000-এর মতো বন্দী আছেন যারা মাদক সংক্রান্ত মামলায় আমাদের কাছে আছেন। ইটস এ হিউজ ইন নাম্বার। তাদেরকে ম্যানেজ, এদের মধ্যে একটা বড় সংখ্যা আছে মাদকসেবী, তাদেরকে কিন্তু ম্যানেজ করতে যায় অসুস্থ করছেন, ভায়োলেন্ট আচরণ করছেন, কথা শুনছেন না, এরকম পরিস্থিতি আমরা শিকার হচ্ছে। যে কারণে আমরা ইতিমধ্যে 2টো মাদক স্পেশাল কারাগার অলরেডি চালু করেছে, ফেনী 2 এবং কিশোরগঞ্জ, যেখানে শুধুমাত্র মাদক সংক্রান্ত মামলায় বন্দীরা, এবং দে উইল হ্যাভ এ ডিফারেন্ট রুটিন, অ্যাবসলিউটলি ডিফারেন্ট। অন্যান্য কারাগারের তুলনায় তাদের রুটিন সকাল থেকে শুরু করে, একটু পরে আমি বলছি। এর পাশাপাশি আমরা অতি সম্প্রতি কাশিমপুর 1-কেও মাদক স্পেশাল কারাগার হিসাবে ডিক্লেয়ার করেছি। সো এখানে শুধুমাত্র মাদক রিলেটেড বন্দীরাই থাকবে এবং তাদেরকে স্পেশালাইজ ডিলিং হবে। তাদের যে সকালে শারীরিক চর্চা থেকে শুরু করে দুপুরে কাউন্সেলিং থেকে শুরু করে বিকালের সাংস্কৃতিক এবং খেলাধুলার এই সব কিছু এই সব পরিক্রমার মধ্যে দিয়ে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং এটা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তা আমরা নিচ্ছি, স্পেশালাইজ গ্রুপের সহায়তা নিচ্ছি। আশা করছি যে ধীরে ধীরে হয়তো এই প্রবণতা কমে আসবে। জি, ধন্যবাদ। আসলে এই মোবাইল কথা বলছে, এটা 100% আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারছি না যে কথা বলছে না, বাট একই সাথে আমরা কোনোভাবে এটা ছাড় দিচ্ছি না। আমরা যদি গত 1 বছর স্টেটটা আমার এই সামনে নাই, প্রায় আমার ধারণা 3000-এর অধিক মোবাইল আমরা বিভিন্ন জায়গায়, শুরুর দিকে এটা ইট ওয়াজ হিউজ ইন নাম্বার, বাট ধীরে ধীরে এখন আইসোলেটেডলি কমে এসছে খুব। বাট আমি আপনাদের এটুক বলতে পারি, আমার তথ্য অথবা আমি যদি ইনফরমেশন পাই অথবা যদি কোনোভাবে আইডেন্টিফাই করতে পারছি, এটা কিন্তু আমরা এটাকে স্টপ করছি। এবং আমি মনে করি যে প্রবণতা কমে এসছে, যে কারণে কিন্তু আপনারাই তো অনেক বেশি ইনভেস্টিগেটিভ, অথবা আপনারা কেউ যদি কথা বলে রেকর্ড করে ওরকম কিন্তু আমাদের কাছে চলে আসে। সো এই শুরুর দিকে অনেক বেশি পেলেও আস্তে আস্তে কিন্তু এটার সংখ্যা কমে আসছে। জেডআই ওয়াটার ট্যাঙ্ক দিচ্ছে আজীবন ওয়ারেন্টি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক, পানির সুরক্ষায় টেকসই সমাধান। একদম প্রেসাইজলি বলি লাস্ট কোয়েশ্চেনটাই, যেটা হচ্ছে 690 জন আমাদের এখনো পালাতক আছেন, তার মধ্যে 166 জনের তথ্য আমাদের কাছে আমরা এখনো রিট্রিভ করতে পারছি না। না, হ্যাঁ, নরসিংদী কারাগারের বাকিগুলো তথ্য আমাদের কাছে আছে এবং সুনির্দিষ্টভাবে তাদের নামে মামলা করা হয়েছে। আর এটাও 166 জনের ধীরে ধীরে ইমপ্রুভ করছে, বিকজ আদালত থেকে, কোর্ট থেকে আমরা আসলে ডাটাগুলো তো করছি, যেহেতু কারাগারের সব তথ্য এবং ইয়াগুলো সার্ভার তখন পুড়ে গিয়েছিল। সো আমরা আসলে আমাদের টিমটা, আমি ধন্যবাদ জানাচ্ছি আমার টিম যারা কাজ করেছে গত 2 বছরে, আমাদের হেডকোয়ার্টারে যারা স্টাফ ছিলেন, তারা রাত দিন কাজ করেছেন। এবং আমার মনে হয় যে প্রায় 300-র অধিক আমরা পলিসি লেটার, বিভিন্ন বিষয় যে কি করণীয়, স্বাস্থ্য থেকে শুরু করে, ড্রেস আপ থেকে শুরু করে, বন্দি ব্যবস্থাপনা বিভিন্ন অংশ থেকে শুরু করে, টেলিফোন কল, পত্রিকা, বিভিন্ন বিষয়ে আমরা চিঠিপত্র দিয়েছি। এবং এগুলো কিন্তু মুখে বলিনি, এগুলো কাগজে পলিসি আকারে দিয়েছি, যাতে এগুলো, আপনি যেটা বললেন যে আমার পরিবর্তনের সাথে সাথে এগুলো পূর্বের জায়গায় ফেরত যাবে কিনা, আমি বিশ্বাস করি যে যেহেতু আমরা পলিসি আকারে সাবমিট করেছি, মানে আমার পরিবর্তে যে কেউ আসলে উনি এই পলিসির উপর চললে অথবা পলিসি পরিচালনা করলে তাহলে হয়তো বা এটা ধারাবাহিকভাবে চলবে, এরকম একটা ব্যবস্থাপনা। আমি বিশ্বাস করি যে এটা কারাগার পিছিয়ে যাবে না, বাংলাদেশ জেল আর পিছাবে না, বাংলাদেশ জেল এগিয়ে যাবে।